1971 সালের 2রা ডিসেম্বর ঢাকা থেকে সিগন্যাল আইলো যশোর হাতছাড়া। ইয়াহিয়া মিয়ার তখন মদের নেশায় চোখ উল্টা যাওয়ানের দশা। এডিসি আরশাদ সামিরা ডাক দিয়া কয়, সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করো, এখন যুদ্ধ খেলুম। পরের দিন 3রা ডিসেম্বর তিনি যখন জিপ নিয়ে সদর দপ্তরে রওনা দিলেন, পথ আটকাইলে ইয়া বড় 100 খুন। কেমন আছেন সকলে? আজকা আপনাগো এমন এক মহাপুরুষের কিচ্ছা শোনামু যে কিচ্ছা শুনলে আপনাগো হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, আবার মেজাজটাও এক্কেরে তপ্ত হাওয়ার লাইন গরম হইব। নাম তার আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। পাকিস্তানের সেই বীর পুরুষ যার জান আছিল মদের গ্লাসে আর পরস্ত্রীর আঁচলে। চলেন ইয়াহিয়ার আমলনামাটা একটু ঝালাই করে আসি। ভাইরে, দেওয়ান বারীন্দ্রনাথ তার প্রাইভেট লাইফ অফ ইয়াহিয়া খান বইতে যা লিখছে তা পড়লে তো আপনাকে চোখ কপালে উঠা যাইব। করাচির বাম ঘরানার আল ফাতেহ পত্রিকা 1972 সালে একেবারে বোমা ফাটাইছে। প্রথম পাতায় শিরোনাম দিছিল ব্ল্যাক বিউটি। এই ডাইনি প্রতিভার আসল নাম মিসেস শামীম কে হোসাইন। ইয়াহিয়া মিয়া কি ধুরন্ধর দেখেন। এই মহিলার স্বামীয়া ছিল পূর্ব পাকিস্তানের এক পুলিশ অফিসার। ইয়াহিয়া তারে বাগে পাইতে স্বামী হুসাইন সাহেবরে বানাইলো নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড। কিরাম বুঝলেন? এরই কয় বেড়া দিয়া খ্যাত খাওয়া। এই ব্ল্যাক বিউটি কিন্তু সাধারণ কোনো ঘরণী আসিল না, সে আসিল পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ের মালকিন। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, কূটনৈতিক নিয়োগ সবই হইতো এই মহিলার ইশারায়। আর ইয়াহিয়া মিয়ার চয়েস দেন 5 সন্তানের মা, যার এক পোলা জোয়ান গাবরু, তারে নিয়ে সে মদের আসরে শেক্সপিয়ার আর বাইরনের কবিতা আওড়াইতে। ওইদিকে যখন আমার সোনার বাংলায় গণহত্যা চলতেছে, মা বনগো ধর্ষণ নিপীড়ন চলতেছে, তখন এই কুতুব মিনারে বৈশা ইয়াহিয়া মিয়া মদের ঝোঁকে বাইরন আওড়াইতেছে। এই সবই ওরা করতেছিল যখন আমরা মুক্তিযুদ্ধ করতেছিলাম, অথচ এরা ধর্ম ব্যবহার কইরা আমাকে উপরে চালাইতেছিল স্টিম রোলার, আর ইসলাম ব্যবহার কইরা রাজাকার আল শামস করতেছিল লুটতরাজ। বারীন্দ্রনাথের বইতে আরেক ভয়ঙ্কর কিচ্ছা আছে। ইয়াহিয়া আর তার পোলা আলী ইয়াহিয়া নাকি নারী নিয়া পাল্লা দিত। বাপ আর ছেলের মধ্যে যেন এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। আলী ইয়াহিয়া যখন দেখলো বাপের ব্ল্যাক বিউটিরে বাগে আনা সম্ভব না, তখন সে নিজের ডাবল বয়সের মহিলাগুলোকে ফুর্তি করা শুরু করল। এরই কয় বাপ যেমন বেটাও তেমন। এরা এবং এগো দোসররা ক্ষমতার লেগে এমনি ব্যবহার করে গেছে নারীকে। বাইরে আরেকটা ঘটনা হইল 1971 সালের 2রা ডিসেম্বর ঢাকা থেকে সিগন্যাল আইলো যশোর হাতছাড়া। ইয়াহিয়া মিয়ার তখন মদের নেশায় চোখ উল্টা যাওয়ানের দরকার। এডিসি আরশাদ সামিরা ডাক দিয়া কয়, সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করো, এখন যুদ্ধ খেলো। পরের দিন 3রা ডিসেম্বর তিনি যখন জিপ নিয়ে সদর দপ্তরে রওনা দিলেন, পথ আটকাইলে ইয়া বড় 100 খুন। ওরে ভাই, জমদূত তো সিগন্যাল দিয়াই দিছিল যে তগো মরা লাশের দিন ঘনায় আইতাছে। শকুন নরে না, হর্ন দিল কাম। শেষে মালি আইসা বেলচা দিয়া তাড়াই। আরে বেকুবের দল, শকুন যখন সিগন্যাল দিয়া গেল তগো কপালে খারাপই আছে, সেটা তো বুঝলি না। ওইদিকে সীমান্তের ওই পারে যখন কামানের গর্জন, তখন পাকিস্তানের কুতুব মিনার ইয়াহিয়া আর জেনারেল হামিদ মদে চুর হইয়া কড়াগড়ি খাইতাছে। ব্রিগেডিয়ার গুলমাওয়াজ গিয়া দেখে 2 পালোয়ানেরই সেন্স নাই। এর মধ্যে ইয়াহিয়া মিয়া গায়িকা নূরজাহানরে ফোন দিয়া কয়, একখান গান হলাম। ভাবেন একবার, অর দেশ আদা হইয়া যাইতাছে, পোলা পান মইরা যাইতেছে যুদ্ধে, প্যান্ট পরনের সময় নাই, পালের গোদা নূরজাহানের গান শুনতে বেড়াইতেছে। সাবাস বাবা সাবাস। এমন জেনারেল দিয়াই তো পাকিস্তানের অখণ্ডতা রক্ষার স্বপ্ন দেখছিল পশ্চিমের জানোয়াররা। ততক্ষণে ইস্টার্ন কমান্ডের নিয়াজি আর আব্দুল মালিকের লুঙ্গি কাইন্দা ভিজা এক সার। তারা জাতিসংঘে প্রস্তাব পাঠায়, আমাকে বাঁচা। এই খবর পাইয়া ইয়াহিয়া খেইপা গিয়া কয়, নওয়াজিরে কও আমি কি কূটনৈতিক সিগন্যাল দেখার লেগে বসে আছি। কিন্তু ততক্ষণে ফরমাল আলী চুপি চুপি সেই প্রস্তাব পাঠাইয়া দিছে। ওইদিকে জুলফিকার আলী ভুট্টো সাহেব আসিল আরেক পালোয়ান। পোল্যান্ড যখন জাতিসংঘে প্রস্তাব দিল যে যুদ্ধ থামাও, তখন ইয়াহিয়া মিয়া ভুট্টোরে ফোন দিয়া কয়, ওই মিয়া প্রস্তাবটা মাইনা লয়। কিন্তু ভুট্টো সাহেব তো ছিল দুরন্দর, সে চায় ইয়াহিয়া ডুবুক আর সে গদিতে বসুক। ফোনে ইয়াহিয়া চিল্লাইতেছে আর ভুট্টো কইতাছে, কই কিছু তো শুনবার পাই না, লাইনটা খুব ডিস্টার্ব। অপারেটর চিল্লায় কয়,
লাইন তো ক্লিয়ার স্যার। আর ভুট্টো কয়, ওই বেটা চুপ কর। এই হইল তাগো একতা, একে অপররে গর্তে ফালানোর লিগা ওত পাইতে আসিল। ৭১-এর শেষ দিনগুলা ইয়াহিয়া যখন তার আমেরিকান আব্বা নিক্সন আর চাইনিজ মামার আশায় বসে আছিল, রাত ২টায় নিক্সন ফোন দিয়া কইল, চিন্তা কইরো না মিয়া, ৭ম নৌবহর এন্টারপ্রাইজ পাঠাইতাছি। ইয়াহিয়া তো খুশিতে বাকবাকুম। জেনারেল হামিদরে ধইরা চিল্লায়া কয়, হামিদ, আমরা কইরা দেখাইছি, আমেরিকান রাইত আছে। আরে ভাই, আমেরিকান রাইলো ঠিকই, কিন্তু ততক্ষণে নিয়াজি সাহেব রেসকোর্স ময়দানে সই কইরা ৯৩,০০০ সৈন্য নিয়া হরিবল গায়া দিছে। পৃথিবীর ইতিহাসে এমন নাকানি চুবানি খাওয়ানোর রেকর্ড আর নাই। বাইরে শেষ পর্যন্ত ক্লিওপেট্রা পাকিস্তান পইরা থাকলেও বাংলাদেশের মানুষ তার চিচি কইরা ঘেন্না দিছে সারা জীবন। ইয়াহিয়ার মতো জানোয়াররা যখন পরস্ত্রীর আঁচল ধরা দেশ চালাইতো, তখন সেই দেশের কপালে ৯৩,০০০ সৈন্যের জিল্লতি ছাড়া আর কি জোটে না। ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় ইয়াহিয়া মিয়া রেডিওতে ভাষণ দিয়া কয়, এইটা সামরিক ব্যর্থতা, লড়াই চলব। ওরে বাটপার, যে চার্চিলের মতো ভাষণ দিতে চাইছিলা, ইতিহাস তোমারে সেই ডাস্টবিনে ফালাইয়া দিছে, যেইখান থেকে গালি ছাড়া আর কিছু বাইর হয় না। এই ইয়াহিয়া খানের লাইন মানুষরূপী জানোয়ার গো ইতিহাস কিন্তু ছাড়ে নাই। যেই লোকটা বাঙালির রক্ত নিয়ে হোলি খেলছিল, তার শেষটা হইল চরম অপমান। নিজের ঘরে বন্দী হইয়া পইরা ছিল, মরণের সময় পাকিস্তানের একটা কুত্তাও তার লেগা কান্দে নাই। সে ভাবছিল ১০ বছর শাসন করব, কিন্তু ১০ দিনও টিকতে পারেনি। ৯৩,০০০ সৈন্যের সেই আত্মসমর্পণের লজ্জা আর পরস্ত্রীর কুখ্যাত কেলেঙ্কারি নিয়া ইয়াহিয়া মিয়া এখন ইতিহাসের ডাস্টবিনে পইরা পস্তাছে। কেমন বুঝলেন? বাঙালির লগে বিটলামি করার ফল একেবারে হাতে নাতে। যারা জুলুম করে, মদে আর নারীরে ক্ষমতার লেগে ব্যবহার করায় মত্ততাকে, ধর্ষণ করে, নির্যাতন করে, তাগো বিচার এই বাংলার মাটিতেই হয়েছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হইব নয়া কোনো গল্পে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।